সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা এর পূর্বে ভিডিওটি আমরা সুত অথবা ফুলা অর্থাৎ ড্রপসি বা জল জমা নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যান্ত্রিক ত্রুটির কারণে পূর্ণ সাউন্ড আসে নাই। আমরা দুঃখিত। তাই উক্ত ভিডিওটি পুনরায় রিপ্লাই আবার করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আপনারা একই ভিডিও বারবার দেখি অবশ্যই হতভম্ব হওয়ার কিছু নেই। সম্মানিত শ্রোতাবৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস, মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান বা পার্টস, কিডনি, লিভার, সুত, ফুলা বা ড্রপসি শরীরের আপনার যে কোনো অঙ্গ হতে পারে, শরীরের যে কোনো অঙ্গ হতে পারে। তার মধ্যে আপনার অঙ্গভিত্তিক ফুলা হতে পারে, যেমন কারো পা ফুলে, কারো তলফেট ফুলে, কারো হয়তো চোখের উপরের অংশ ফুলে, কারো মাথায় জল জমে, কারো কিডনির অংশে জল জমে, কারো হৃৎপিণ্ডে জল জমে, কারো লিভারে জল জমে, কারো বক্ষে জল জমে। স্থান ভেদে আমরা হয়তো ড্রপসি বা ফুলার নামকরণ করা হয়ে থাকে, কিন্তু আসলে যে অঙ্গে ফুলে সেই অঙ্গভিত্তিক বা ফুলার নামকরণ করা হয়, বা ড্রপসি বলা হয়, বা শোথ বা আমরা ফুলা বলি। এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট একমাত্র লক্ষণ মোতাবেক হয়। লাক্ষণিক আমাদের একমাত্র দিশারি। বিভিন্ন কারণে আপনার শরীরে ড্রপসি বা ফুলা দেখা দিতে পারে। নিরক্ততা বা রক্ত স্বল্পতা, অথবা রক্তের দূষিত হওয়ার কারণ, অথবা বড় ধরনের আপনার ইনজুরি, অথবা শরীরের বড় ধরনের কোনো অর্গান বা পার্টস দুর্বল হলে, অথবা পচন ক্রিয়া দেখা দিলে, বা কোনো ত্রুটি দেখা দিলে, অথবা মূত্রযন্ত্রের ত্রুটি বা মূত্র স্বল্পতা, বিভিন্ন ত্রুটির কারণে, অথবা কিডনির গোলযোগের কারণে, হৃৎপিণ্ডের গোলযোগের কারণে, অসংখ্য শারীরিকগত বিভিন্ন যন্ত্রের বা অর্গানের অস্বাভাবিক ক্রিয়া অথবা ত্রুটির কারণে আপনার ড্রপসি বা ফুলা শোথ দেখা দিতে পারে। এই ফুলা বিভিন্ন স্থান ভেদে বিভিন্ন নামে আমরা অবশ্যই আমাদের সায়েন্টিস্ট, আমাদের বিজ্ঞানিক ওভাবে আলোচনা করে থাকে। মাথায় যদি কারো জল জমে, তখন আমরা তাকে হাইড্রোসিফেলাস বলি। হাইড্রোসিফেলাস, মাথায় যদি কারো জল জমে, বক্ষে যদি কারো জল জমে বা উদরী শোথ, তখন তাকে বলা হয় হাইড্রোথোরাক্স। এভাবে বিভিন্ন স্থান ভেদে বিভিন্ন অঙ্গভিত্তিক শোথ হয়। সম্মানিত ভিউয়ার্স, সবচেয়ে মজার বিষয় হচ্ছে, শোথ বা জল যেখানে জমুক না কেন, তাহা আমাদের কিছু আসে যায় না। আমাদের মূল উক্তি হচ্ছে, লাক্ষণিক আমাদের একমাত্র দিশারি। আমরা লক্ষণভিত্তিক ট্রিটমেন্ট দিয়ে থাকি। টোটালিটি অফ সিমটমস হোমিওপ্যাথিক মেডিসিন। আমাদের রোগের নামে কাম নাই, লক্ষণই আমরা চাই। সেই ক্ষেত্রে আমাদের উক্ত জটিল সমস্যাগুলা, দুরারোগ্য সমস্যাগুলা, কিডনি, লিভার বা বড় বা অথবা মস্তিষ্কে যদি জল জমে, অনায়াসে যে কোনো হোমিওপ্যাথি ডাক্তার নির্বিঘ্নে শতভাগ নিশ্চয়তার সহিত ইনশাআল্লাহ আপনার জন্য শতভাগ সহজ ওষুধ নির্বাচন করা সম্ভব, যদি সে অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার হয়ে থাকে। হোমিওপ্যাথির মূল থিওরি সিমিলিবাস কিউরেন্টার সদৃশ বিধানে আরোগ্য সাধন। এক্ষেত্রে আপনার যদি বারংবার যদি আপনার শোথ দেখা দেয়, আমরা কি করি, লঘু জাতীয় কিছু মেডিসিন সেবনে আমরা আমাদের শোথ বা
ড্রপসি ফুলাকে আমরা প্রশমিত করি কিছু ওয়ান টাইম ওষুধ সেবন করে। এই ক্ষেত্রে আপনি যে কিছুটা অল্প অথবা স্বল্প মেয়াদী অথবা লঘু জাতীয় কোনো মেডিসিন সেবনে আপনার শোথ বা ড্রপসি বা ফুলা কমিয়েছেন, আপনি বুঝতে হবে আপনার রোগকে আপনি বিতর্কত ভাড়ার একটা বড় সময় দিয়ে দিয়েছেন। ভিতরে সে আপনাকে বড় ধরনের অর্গান বা পার্টস আপনাকে ত্রুটি করে ফেলবে বা ধ্বংস করে ফেলবে, আপনি টের পাবেন না। একসময় আপনার অর্গান যখন পরিপূর্ণ দুর্বল হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনার বড় সমস্যা আপনি এফেক্টেড হবেন। কিন্তু ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আর লঘু জাতীয় কোনো ওষুধে কাজ হবে না। সেই ক্ষেত্রে আপনাকে অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যদি আপনি দ্রুত খুঁজতে পারেন, আলহামদুলিল্লাহ কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার আপনাকে সমলক্ষণ জাতীয় শক্তিশালী পাওয়ারফুল মেডিসিন সিমটমস অনুসারে আপনার ওষুধ প্রয়োগে আপনার ওই রোগটা চিরতরে ইনশাল্লাহ প্রশমিত হয়, আরোগ্য হয়। এটা সুনিশ্চিত, এটা কোনো সন্দেহ নাই। সমাজ শ্রোতাবৃন্দ, কারো যদি লিভারে জল জমে বা পানি জমে আমরা লক্ষণভিত্তিক ট্রিটমেন্ট দিয়ে থাকি। কারো যদি মস্তিষ্ক জল জমে বা পানি জমে আমরা লক্ষণভিত্তিক ট্রিটমেন্ট দিয়ে থাকি। কারো যদি অন্যান্য অঙ্গের মতো শরীর যদি কোনো অঙ্গে ফুলে আমরা তত ভয়ানক সমস্যা মনে করি না, কিন্তু যখন আমাদের উদরে জল জমে অথবা মস্তিষ্কে জল জমে অথবা লিভারে জল জমে তখন আমরা অত্যন্ত ভয়ানক মনে করি। শ্রোতাবৃন্দ, এই জন্য ভয়ের কিছু নেই আলহামদুলিল্লাহ, কারণ এটা অঙ্গভিত্তিক, এটা একটা অর্গান, একটা পার্টস। আপনার পা ফুললে যে এরকম একটা অর্গান, ঠিক মস্তিষ্ক যদি জল জমে তাও একটি অর্গান। যদিও এটা অত্যন্ত জটিল মনে হয়, কিন্তু অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে ওগুলা জটিল না, শুধু সমলক্ষণ জাতীয় ওষুধ প্রয়োগে ওই রোগটা চিরতরে ইনশাল্লাহ প্রশমিত হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলেই উক্ত ফুলা অথবা ড্রপসি বা শোথ যদিও আমরা বাহ্যিক কারণ থেকে মূত্রযন্ত্রের ত্রুটি, অতিরিক্ত রক্ত স্বল্পতা, বড় ধরনের ইনজুরি অথবা কোনো যন্ত্রের অতিরিক্ত গোলযোগের কারণে যদিও শোথ বা ফুলা দেখা দেয়, কিন্তু আমাদের হোমিও সায়েন্টিস্ট, আমাদের হোমিও বিজ্ঞান, আমরা বা আমি নিজে ব্যাখ্যা ও ইনশাল্লাহ দীর্ঘদিনের গবেষণার ফসল আমরা জানতে পারছি কেন আমাদের এই বিশেষ শারীরিকভাবে কেন ড্রপসি বা ফুলা বা শোথ দেখা দেয়। এটা একটা সোরা দোষ, সোরা সিপিলিটিক অ্যান্ড সাইকোটিক শৌরিক সমস্যা আমাদের এটার মূল কারণ আমরা গবেষণায় পাইছি। আলহামদুলিল্লাহ, শৌরিক সমস্যাটা সাধারণ যারা রোগী তারা বুঝবে না, এটা এ বিষয়ে অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার যারা তারাই বুঝবে। বিশেষ করে সোরা দোষ জনিত সমস্যাটাই ড্রপসি বা ফুলা মূল কারণ। এই ক্ষেত্রে লক্ষণই আমাদের দিশারি। আমরা অবশ্যই এক্ষেত্রে আমরা লক্ষণ যেহেতু আমাদের দিশারি হয়, আমরা যেমন অনেক সময় আমরা সিমটমস খুঁজি। একটা রোগী পুলার পরে রোগীর পানির পিপাসা আছে অথবা পানির পিপাসা নাই, প্রস্রাব পরিমাণ কীরকম হচ্ছে বা হচ্ছে না, রোগীর ঠান্ডা অথবা গরম কাতর কী কারণ, এবং রোগীর ঠান্ডা অথবা গরম কাতর, রোগীর পানির পিপাসা কীরকম, প্রস্রাব বা পায়খানায় কি কোনো ত্রুটি আছে কিনা, গোলযোগ আছে কিনা, রোগী কী চায়, রোগীর ফুলা কোন অঙ্গে বা কোন ধরনের প্রথম কোন অঙ্গে দেখা দিচ্ছে আর কোন দিকে যাচ্ছে, অথবা ফুলা স্থানে ঠান্ডা অথবা গরমের ছোঁয়া কিসে আপনার ভালো লাগে, রোগীর বিভিন্ন অঙ্গভিত্তিক বিভিন্ন অঙ্গ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ফিজিক্যালভাবে আমরা এটা লক্ষণ নিয়ে থাকি বা কনস্টিটিউশনাল পদ্ধতিতে আমরা বিশেষ করে রোগীকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং রোগীর চারিত্রিক মানসিক কোনো লক্ষণ আছে কিনা ওগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। টোটালিটি ফিজিক্যাল, মানসিক বা সেহগাল পদ্ধতি এবং চারিত্রিকগত সকল লক্ষণ মিলে একটা ওষুধটা নির্বাচন করা হয়। একটা অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার সেটা অবশ্যই জানে। এই ক্ষেত্রে আমাদের নো ডায়াগনোসিস ও রেমেডি সিলেকশন, আমরা টেস্ট আমাদের বলে কোনো কাজে আসে না, তবে রোগীর মেন্টাল স্যাটিসফাইডের জন্য টেস্ট অনেক সময় আমরা করিয়ে থাকি। মানে শ্রোতাবৃন্দ, আপনার টেস্ট করে আমাদের কিছু আসা যায় না, তবে টেস্ট আমাদের উল্লেখ্য কোনো কাজে আসে না। এখন অনেক রোগীরা আমাদেরকে বলে যে টেস্ট স্যার আপনারা কীভাবে ওষুধ আপনারা প্রয়োগ করেন, টেস্ট স্যার আমরা ওষুধ প্রয়োগ করতে পারি।
যেমন এক্ষেত্রে আমি ভিডিওটা যদি সমাজের শ্রোতাবৃন্দ অত্যন্ত শিক্ষণীয় একটি বিষয় আমি আপনাদের বলবো, টেস্ট ছাড়া যে আমরা রোগী দেখতে পারি, totality of symptoms homeopathic medicine treat the patient, not the disease. No diagnosis for remedy selection, similar cure and talk. আমি উক্ত কথাগুলো বলার উদ্দেশ্যটা কি, মানে সদৃশ বিধানের আরোগ্য সাধন, রোগের নামে কাম নাই, লক্ষণ আমরা চাই, লক্ষণ ভিত্তিক আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, টেস্ট আমাদের কাজে আসে না। আমি সামনের সময় 3টা মিনিট সময় ব্যয় করব যে আমাদের টেস্ট কোনো আমাদের কাজে আসে না, উক্ত বিষয়টা আমি প্রমাণের জন্য 3টা বিষয়ে কাজ করব। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আমার এই কথা শুনবেন, কারণ এই কথাটি আপনারা চিরতরে সারা জীবন যতদিন বেঁচে থাকেন ততদিন এই মূল্যবান এই যে বক্তৃতাটি, মূল্যবান এই আলোচনাটি অবশ্যই আপনাদের মাথাতে ঢুকিয়ে রাখবেন, অথবা যে কোনো স্থানে আপনারা আলোচনা করতে পারবেন যে হোমিওপ্যাথিতে টেস্টের প্রয়োজন কেন হয় না। উক্ত উক্তির মাধ্যমে আমি আপনাদেরকে আপনাদের সারা জীবনের ত্রুটি বা মনের যে আবেগ সেটা দূর করে দেব ইনশাআল্লাহ। ধরুন আমি বলছি কোনো টেস্টের প্রয়োজন হয় না, আমার কাছে 3টা রোগী আসছে একই দিনে, বিশেষ করে বাত জ্বর চিনি না এমন কোনো লোক নাই। বাত জ্বর বা বাত জ্বর বলে, আমরা তাকে বাত জ্বর বলি, অথবা ইংরেজিতে বলা হয় রিউমাটিজম আর্থ্রাইটিস ফিভার, বা সহজে বলি ক্রনিক রিউমাটিজম আর্থ্রাইটিস ফিভার, পুরাতন বাত জ্বর। তো আমাদের কাছে 3টা রোগী আসছে, আসার পরে আমার 3টা রোগী আসছে একই দিনে, ওরা টেস্ট করে আসছে, ডায়াগনোসিস করে আসছে, অ্যাসো টেস্ট দিচ্ছে, টেস্ট দেওয়ার পরে ওদের বাত জ্বরটা বিশেষ করে ধরা খায়। অ্যাসো একটা টেস্টের নাম। ওরা আমার কাছে আসছে, আসার পরে 3টা রোগী পরপর আমার কাছে আসছে, আমি হতভম্ব হয়ে গেলাম যে পরপর 3টা বাতের রোগী আমার কাছে আসছে, এটা শিক্ষণীয় বিষয়। তখন আমি 3জনকে বসাইলাম, আর ইনশাল্লাহ বাকি রোগীকে আমি ইনশাল্লাহ বিদায় দিলাম। 3জনকে আমি একই সিরিয়ালে রাখলাম, এবং ওরা একজনকে বলতেছে যে ডাক্তার সাহেব আমাদের পিছনে সময় বেশি প্রয়োজন হবে না। কেন বলতেছে, আমরা 3জন টেস্ট করাইছি, 3জন ডায়াগনোসিস করে কাগজ নিয়ে আসছি, তো এই কাগজটা যদি আপনি একজনকে আমাদের পিছনে সময় দেন আর বাকি 2জনকে একই ওষুধটা দিয়ে দেবেন। আমি তাদের কথায় কোনো জবাব না দিয়া শুধু একটু হাসলাম, আর তাদেরকে বললাম এই ব্যাখ্যাটা আমি আপনাদেরকে পরে বুঝিয়ে দেব। আপনাদের জন্য একক মেডিসিন নাকি 3জনের জন্য ত্রিমুখী মেডিসিন হয় সেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেব। তারা বললো কেন, আমাদের একই সমস্যা রাখাইছে। বললাম আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করেন। প্রথম যে রোগী যিনি বয়স্ক, আমি তাকে আগে ডাকলাম, ডাকার পরে আমি বললাম যে আঙ্কেল আপনার সমস্যাটা তো আমি দেখলাম, অ্যাসো টেস্ট করছে, টেস্ট করার পরে ওখানে বিশেষ করে ক্রনিক রিউমাটিজম আর্থ্রাইটিস ফিভার, মানে পুরাতন বাত জ্বর রাখাইছে। অবশ্যই সবার একই সমস্যা, আমরা প্রায় রিপোর্ট আমাদের প্রায় সবাই দেখলাম এক। আলহামদুলিল্লাহ, আমি আপনার কাছে সময় দিই। তো প্রথম বাত জ্বর আমার কাছে আসলো, আমি ওনার হিস্ট্রি নিলাম, কেস হিস্ট্রি মানে জীবন বৃত্তান্ত। আমরা প্রত্যেকটা রোগীর জন্য আলাদা একটা খাতা নিই, এবং প্রত্যেকটা রোগীর আলাদা একটা কোড থাকে, ওই কোড শুধু ওই পরিবারের ওই রোগীর, আর কারোর সাথে কখনো জিন্দিগি মিল হবে না। ওনার নাম, ওনার পিতার নাম, ওনার গ্রাম, ওনার ঠিকানা, ওনার ফোন নাম্বার, ওনার হিস্ট্রি নেওয়া শুরু করলাম। হিস্ট্রিতে প্রথম রোগী বললাম আঙ্কেল বলেন আপনার কি সমস্যা। উনি বলল আঙ্কেল আমি আপনার এখানে আসছে প্রায় ঘন্টা 2 হয়েছে মনে হয়। আপনার বিশেষ করে যে বাথরুমের বালতির যত পানি আমি সবগুলা শেষ করে ফেলছি। কি সমস্যা, যে আমার ডাইন ও বাম পায়ের তালু মুড়ি প্রচন্ড ব্যথা করে, প্রচুর ব্যথা করে, অত্যাধিক ব্যথা, সাপের বিষের মতো কনকন করে। কিন্তু বিষয় সেটা না, সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই অত্যন্ত জ্বালা পোড়া করে এবং প্রচুর জলে, খুব একটা জ্বালা পোড়া করে এবং প্রচুর জলে। এই ক্ষেত্রে আমি উক্ত জ্বালার জন্য বারংবার ঠান্ডা পানি ঢালি, এবং উক্ত ব্যথাটা এত কনকন করে মাঝে মাঝে মুড়ি থেকে একবার হাঁটু দিয়া আমার একবার রানে চলে আসে। আমি তখন অনবরত ঠান্ডা পানি ঢালি। আমি হিস্ট্রিতে নিলাম,
ব্যথাটা পায়ের মুড়িতে, ব্যথাটা অতিরিক্ত কনকন করে, ছিনছিন করে। আক্রান্ত স্থানে দুললাম খুব ঠান্ডা, এবং অতিরিক্ত উনি বলে জ্বালা পোড়া করে জলে উনি ঠান্ডা পানি ঢালে, ব্যথাটা নিচ থেকে উপর দিকে উঠে। টোটালিটি অফ সিমটমস হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে শ্রোতাবিন্দু এখানে একটা রহস্য লুকিয়ে আছে, খেয়াল করবেন। ব্যথাটা নিচ থেকে উপর দিকে উঠে, ঠান্ডা ভালো লাগে, জ্বালা পোড়া করে পর্যাপ্ত। আক্রান্ত স্থান দেখলেন খুব ঠান্ডা, ঠান্ডার পর উনি ঠান্ডা পানি ঢালে। দ্বিতীয় রোগী আমার হিস্ট্রি নিলাম, দ্বিতীয় রোগী জিজ্ঞাসা করলাম আমরা কি সমস্যা, তৃতীয় রোগী আমি জিজ্ঞাসা করলাম কি সমস্যা। তো তৃতীয় রোগী যিনি তার বিপরীত, তখন আমি ওই যে মাঝখানে রোগীটা বাদ দিয়া তৃতীয় রোগীকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাকে পরে দেখবো। তার তৃতীয় রোগীকে আমি ইনশাল্লাহ দেখা শুরু করলাম, বললাম যে তৃতীয় রোগীটা মনে হয় যেন মহিলা ছিল, হ্যাঁ মহিলা। আমি বললাম আন্টি আপনার কি সমস্যা? উনি বললো আমাদের একই সমস্যা। তো আপনার আমার তো একই সমস্যা, তবে ওনার সাথে একটু মিল নেই। কি মিল নেই? ওনার ব্যথাটা নিচ থেকে উপর দিকে উঠে, আর আমার ব্যথাটা যে কোমর থেকে শুরু হইয়া ক্রমান্বয়ে হাঁটু দিয়া পায়ের তালুতে যায়, মানে উপর থেকে নিচের দিকে যায়। আমি একটু হাসলাম। আপনারা কি মনে করছেন? প্রথম রোগীর ব্যথা নিচ থেকে উপর দিকে উঠে, দ্বিতীয় রোগীটা এখন যে আমি কেস হিস্ট্রি নিতেছি তার ব্যথাটা উপর থেকে নিচের দিকে যায়। টোটালিটি ভিন্ন, কন্ডিশন অ্যাপ্লাই, টোটালিটি সিমটমস টোটালিটি ভিন্ন এই ক্ষেত্রে। এবং উক্ত রোগী ঠান্ডা গরম তেমন একটা বুঝে না, কিন্তু ব্যথাটা উপর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে যায়। সে ঠান্ডা বুঝে না, গরমও বুঝে না, অথবা তাপও বুঝে না, শুধু এতটুকু নিচ থেকে উপরে, জাস্ট উপর থেকে নিচের দিকে যায় এবং অত্যন্ত কনকন করে, তখন সে ব্যাকা হয়ে যায় প্রায়। উক্ত লক্ষণের উপর আমি উক্ত রোগীর জন্য আরেকটা মেডিসিন সিলেকশন করলাম, প্রথম রোগীর জন্য কন্ডিশন অনুসারে আরেকটা মেডিসিন সিলেকশন করলাম। তাহলে দুই রোগীর জন্য দুইটা ওষুধ সিলেকশন, একজন উপর থেকে নিচের দিকে যায়, একজন নিচ থেকে উপর দিকে উঠে, দুইজনের জন্য দুটো ওষুধ আমি সিলেকশন করলাম। প্রথম রোগী ঠান্ডা ভালোবাসে, জ্বালাপোড়া করে, দ্বিতীয় রোগী ঠান্ডা গরম কিছুই ভালোবাসে না, সে বুঝিয়ে না। থার্ড নাম্বার রোগী সে বললো আর সময় প্রয়োজন হবে না, একই ওষুধ দিয়ে দেবে। বললাম একটু চুপ করেন, আপনার সমস্যাটা বলেন। এই দুজনের সাথে আপনার একটা রোগী দুটা রোগী এটার সাথে আপনার কোনো মিল আছে? উনি বললো না কোনো মিল নাই। তো বাবা আমার হাঁটু আছে না, দুটা হাঁটু দেখেন একবারে নারিকেলের মতো একদম ফুলা। দেখলাম যে অনেক একেবারে ফুলা, খুব যন্ত্রণা। আক্রান্ত স্থানটা খুবই গরম এবং রোগী সেঁক দেয়, গরম সেঁক দেয়। তো বাবা আপনার কি অবস্থা? আমি আপনার এখানে যে অনেকক্ষণ বসে রয়েছি এই জায়গায়, এখন আমার সমস্যা খুব বাড়তে, আমি কিন্তু এক জায়গায় অধিকক্ষণ বসতে পারি না। যদিও আমার এটা ফুলা যন্ত্রণা, আমি মাঝে মাঝে একবার মেলতে হয়, একবার খিঁচাইতে হয়, মানে একবার ছড়াই একবার গুটাই, একবার ছড়াই একবার গুটাই। বাবা আমি এক জায়গায় বসে থাকতে পারি না। অথবা আমি বিশেষ করে বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সামনে কয়েকবার এই যে চেয়ারের উপরে এভাবে পা তুলছি, বিশেষ করে চেয়ারের উপরে মাঝে আমি পাটা নিচে রাখতে পারি না কিছুক্ষণ, আবার কিছুক্ষণ উপরে, কিছুক্ষণ নিচে, কিছুক্ষণ উপরে, কিছুক্ষণ এভাবে আমি অনবরত চেঞ্জ করতে হয়, বারে বারে পার্শ্ববর্তী অনবরত চেঞ্জ করতে হয়। তো আমি বললাম প্রথম রুগী বা সে বিশেষ করে আমি ফার্স্ট রুগী তার থার্ড রুগী যে দেখলাম ওটার সাথে আপনার কোনো মিল আছে? বললো কোনো মিল নাই। বললাম আপনার ওষুধের কোনো মিল নেই। সবাই হাসি দিল। কন্ডিশনে অ্যাপ্লাই করি, তৃতীয় রোগীর জন্য তৃতীয় নাম্বার ওষুধ সিলেকশন হয়েছে, যেটা প্রথম দুই রোগীর সাথে কোনো মিলে নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের কি বুঝলেন? আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, বিশেষ করে ভিডিওটা আপনাদের গ্রহণযোগ্য হয়, আপনারা অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং মতামত জানাবেন। কারণ আপনার উৎসাহ, আপনার লাইক, আপনার মতামত আমাদেরকে অবশ্যই সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যায় ইনশাআল্লাহ। ওপেন দ্য হোমিওপ্যাথ দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।